প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ নিয়ে যত আলোচনাই হচ্ছে, সব জায়গাতেই বাংলাদেশকে নিয়ে এক ধরনের ইতিবাচক আলোচনা এবং দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। বিশেষ করে অর্থনৈতিকভাবে দারুণ গতিতে এগোচ্ছে দেশ। অর্থনৈতিক সুশাসনের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার আলোচনার মধ্যেও রাজনৈতিক ক্ষেত্রে আছে নানা আশাবাদ, আবার অনিশ্চয়তাও আছে। তবে সংঘাত সহিংসতার দিন অতীত হয়েছে, তারপরও ভাবনা আগামী দিনগুলো কেমন যাবে রাজনীতির মাঠে। আলোচনা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। 2019 সালে যে নির্বাচন হবার কথা, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়েও জোরে সোরে আলোচনা এবং সংলাপ চলছে রাষ্ট্রপতির সঙ্গে। রাজনীতির মাঠে এক একজনের এক এক রকম কথাবার্তা আছে। গণতন্ত্রের সুষ্ঠু বিকাশে নানা মত থাকাই স্বাভাবিক। সরকার ও রাষ্ট্র আগামী দিনের গণতন্ত্র এবং উন্নয়ন যাত্রা নিয়ে কি ভাবছে সে নিয়েও নানা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের আকাঙ্ক্ষা, মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তাদের কর্মক্ষেত্রে, চিন্তাভাবনার ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সব মিলিয়ে আজকে আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন প্রফেসর ডক্টর আতাউর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী এবং বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের সভাপতি। স্বাগত আপনাকে। রয়েছে জনাব গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছিলেন। স্বাগত আপনাকেও। আপনাকে ধন্যবাদ। প্রফেসর আতাউর রহমান, আপনি অনেকদিন পর এসেছেন। আমরা একটা ছোট ভূমিকা নিয়েছি। আলোচনার সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে আমাদের সবারই জানা। বিশেষ করে আমরা নির্বাচন কমিশন কেন্দ্রিক আলোচনা খুব হয়েছে, এখনও হচ্ছে, কারণ ফেব্রুয়ারির শেষে আমরা একটা নতুন কমিশন পেতেই হবে। সেই কমিশন কিভাবে গঠিত হবে, সেই রাষ্ট্রপতির সেই উদ্যোগ কতটা সফল হবে এবং সব দলের আকাঙ্ক্ষা সেখানে পূরণ হবে কিনা। আপনি বর্তমান রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে এনটিভিতে ভালো লাগছে আপনার। আর একটা কথা প্রথমেই আমি বলতে চাই যে বাংলাদেশ রাষ্ট্রটি কিন্তু এখন রূপান্তরিত হচ্ছে। যদিও আমরা বলি যে একটা ট্রান্সফরমেশন বা রূপান্তর একটা প্রক্রিয়া, এবং এটা একটা রূপান্তরিত হচ্ছে, এটা একটা আমি বলতে পারি। যেটা আপনি প্রথমে শুরু করেছিলেন, অর্থনৈতিকভাবে আমাদের যে সম্ভাবনা, সেটাকে আমরা যতদূর সম্ভব এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এটা অব্যাহত রয়েছে। এবং আমরা এখন তো প্রায় 7% গ্রোথ, বেশি, হ্যাঁ 7-এর বেশি, যাই হোক আমি 7% বললাম, যে অর্জন করতে পেরেছি। এবং বিশ্ব জানে যে বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স, যে সক্ষমতা, এটা কিন্তু প্রমাণ করছে এখন, এবং ভালোভাবেই প্রমাণ করছে। সো অর্থনৈতিক দিক থেকে হয়তো বিশ্ব ব্যবস্থা আগামী দিনে কিভাবে পরিবর্তিত হবে তার উপরে অনেক কিছু নির্ভর করে, কেননা বাংলাদেশ এখনও গ্লোবালাইজড ওয়ার্ল্ডের পার্ট। সো গ্লোবালাইজেশন যদি সঠিকভাবে চলে, বাংলাদেশও তার জিনিসপত্র বিক্রি করতে পারবে। বাংলাদেশের যে প্রোডাক্টিভিটি বা ক্যাপাসিটি অব দ্য পিপুল, সেটাকে এই প্রোডাক্টিভিটির মাধ্যমে সে এগিয়ে যেতে পারবে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে। সামাজিক অগ্রগতির দিক থেকেও আমাদের অর্জন চলছে। যেমন আমরা যদি নারীর ক্ষমতায়ন বলেন, বা আমরা যদি অন্যান্য এই যে মানুষের যে আগেকার যে আমরা বলি যে ডিপ্রাইভেশন ছিল, সেটা কিন্তু অনেক অংশে, হ্যাঁ, বৈষম্য এবং ইনইকুয়ালিটি যেটা ছিল, বৈষম্য এবং ডিপ্রাইভেশন, যেটা হতাশ, বঞ্চনা, হ্যাঁ, এগুলো কিন্তু আস্তে আস্তে মানুষ চাচ্ছে যে উই হ্যাভ টু ডু ইট, এগুলোকে আমাদেরই করতে হবে, কেউ করে দেবে না। রাজনীতিবিদরা যতই কিছু করুক, আলটিমেটলি এই দেশের মানুষের যে শক্তি, সেটাই কিন্তু প্রমাণিত করছে। এটা একটা দিক। তবে সবচেয়ে যেটা মানে এখনো আমরা অর্জন করতে পারিনি, সেটা হচ্ছে, আমি 3টে জিনিস আমরা বলি এখন থিওরিটিক্যালি, কিছুটা প্র্যাকটিক্যালি যেটা দেখছি। একটা হচ্ছে জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস, এই দুটো কিন্তু এখনো সমাজে এস্টাবলিশড হয়নি। জাস্টিস হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে আইনের শাসনটা সত্যিকারভাবে এখনো বাংলাদেশে স্থাপিত হয়নি, এটা একটা দিক। এটা আরেকটা, সেই সঙ্গে বিচার ব্যবস্থা, এটা পরিবর্তন হচ্ছে, এবং আমরা দেখছি যে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আইনের শাসন আস্তে আস্তে বিকশিত হচ্ছে, হয়তো এগিয়ে যাবে। আমি মনে করি যে 2017-এর সম্ভাবনা অনেক বেশি। কিন্তু জাস্টিস বলতে আমি বলি যে বেসিক ফেয়ারনেস,
আমরা বলি জাস্টিস, ফ্রিডম, ইকুয়ালিটি, রাষ্ট্রবিজ্ঞানীরা আমরা অনেক ভেগ কনসেপ্ট এবং ভেরি কন্টেস্টেড কনসেপ্ট বলি, এগুলো বলি, কিন্তু এগুলো আসলে ইন রিয়েলিটি কি মিনিং, বাস্তবে কি মিনিং, এটা তো ওনারা ভালো জানেন যে কিভাবে আসলে জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি এগুলো সহজ না, কিছু অত্যন্ত কঠিন। কিন্তু বাংলাদেশে এই ঘাটতিটা আমরা দেখছি যে এখনো রয়ে গেছে। এবং সেই সঙ্গে কতগুলো ভ্যালুজ, যেমন একটা হলো যেটা স্বাধীনতার ভ্যালুজ, একটা আমরা বিশেষ করে বলি যে গণতন্ত্রায়নের যে আরেকটু অর্জন, যেটা সঠিক গণতন্ত্রায়নের পথটাকে আমাদেরকে আরো এগিয়ে নিতে হবে। একটু আপনাকে চাইবো জনাব গোলাম মাওলা রনি, জাস্টিস, ফ্রিডম, ইকুয়ালিটি। সরকারের যে দৃশ্যমান উন্নয়ন কিংবা এই মুহূর্তে রাষ্ট্রের যে উন্নয়নের কথাগুলো আপনি বললেন, এটা এক অর্থে বিস্ময়কর। কিন্তু এই বিস্ময়কর উন্নয়নের দিকে তাকিয়ে আপনি যদি গভীরভাবে দৃষ্টি নিবেশ করেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি বা কোথায় যাচ্ছি, তাহলে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে কতগুলো প্রশ্ন আপনার মনের মধ্যে তুলে দেবে। যেটি স্যার বললেন সেটি হলো যে এই যে উন্নয়নের পেছনের ড্রাইভারকে, ড্রাইভার হলো মানুষ, আমরা যারা জনগণ। সেই মানুষের প্রথম পরিচয় হলো তার মানবিকতা। আজকের যে মানবিকতা, সেই মানবিকতার জায়গায় আমরা কোথায় আছি? আজ থেকে 10 বছর আগে আমাদের অভাব ছিল, 20 বছর আগে আমাদের আরও অভাব ছিল, কিন্তু সামাজিকভাবে, মানবিকভাবে গর্ব করার মতো আমাদের কতগুলো মূল্যবোধ ছিল। সেই মূল্যবোধের জায়গাগুলো আমাদের কিন্তু দিনকে দিন নষ্ট শুধু নয়, নৃশংস অবস্থায় চলে গেছে। 2 নম্বর হলো যে আমরা জাতি হিসেবে, গোষ্ঠী হিসেবে, সমাজ হিসেবে, পরিবার হিসেবে একে অপরের সঙ্গে বাইল্যাটারাল, দ্বিপাক্ষিকভাবে এবং বহুমুখীভাবে যে বন্ধনগুলো ছিল, ব্যক্তির সঙ্গে পরিবারের বন্ধন ছিল, পরিবারের সঙ্গে সমাজের বন্ধন ছিল, সমাজের সঙ্গে পারস্পরিক আত্মীয়তার বন্ধন ছিল, সমাজ রাষ্ট্রের সঙ্গে যে বন্ধনটা ছিল, সেই বন্ধনটা দিনকে দিন ছিন্ন এবং বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এককভাবে এদেশের মানুষ সে তার কোনো একটা ব্যাপারে সে গর্ব করে বলতে পারছে না যে আমি এই জায়গায় গেলে বিচার পাবো, এই জায়গায় গেলে নিরাপত্তা পাবো, আশ্রয় পাবো এবং ন্যায় বিচার পাবো। এবং আপনি দেখুন যে সামাজিক বঞ্চনা এবং সামাজিক যে ন্যায় বিচারটা কোন পর্যায়ে চলে গিয়েছে। আপনি দেখুন যে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50-এর উপরে প্রাইভেট ব্যাংক আছে। আজকে বেশ কয়েকটা পত্রিকায় দেখা গেল যে এই ব্যাংকের যারা পরিচালক, তারা সকলে মিলে একটা সিন্ডিকেট করে প্রায় 1 লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে, যেগুলো প্রায় আদায় করা যাবে না। তাহলে আপনি দেখুন যে মাত্র 6 লক্ষ কোটি টাকা আমাদের দেশের টোটাল আমানত, সেই আমানতের মধ্যে যদি 1 লক্ষ কোটি টাকা ঋণ হিসেবে ব্যাংকের অল্প কয়েকজন পরিচালক, 400-500 পরিচালক তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে যায়, তাহলে এই যে বৈষম্য, অর্থনৈতিক খাতে যে বৈষম্যটা, এই বৈষম্যের কারণে কি হচ্ছে? আপনার এই অনুষ্ঠানের পিছনে দেখেন অনেক মেহনতি মানুষের ছবি আছে, জনপদের ছবি আছে, দারিদ্র পীড়িত লোক আছে, তাদের রক্ত, শ্রম, ঘাম, তাদের ভালোবাসা, বিশ্বাস সমস্ত কিছু কিন্তু জলাঞ্জলি দিয়ে, মাটিতে চাপা দিয়ে এই কিছু লোক তাদের সমস্ত অধিকারগুলো হরণ করছে। এটা গেল অর্থনৈতিক অবস্থা। এরপর আপনি ধরুন যে আমরা যে চলবো, আমাদের চলনের জন্য আমাদের ধৈর্য দরকার, সূর্য দরকার, সাহস দরকার। এখন আমাদের কিন্তু জাতিগতভাবে আমরা সেই উন্নয়নের কথা বলছি, কিন্তু প্রত্যেকটা মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে। আপনি এখন গিয়ে একটা রিক্সাওয়ালার মুখে আপনি হাসি দেখতে পারবেন না, আপনি কোনো জায়গায় ভাটিয়ালি গান হচ্ছে না, কোনো জায়গায় কবিতা উৎসব হচ্ছে না। মানুষের ভিতরে যে সাংস্কৃতিক মূল্যবোধ, মানুষের ভিতরে যে বিনোদন, আনন্দ, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আপনি গিয়ে দেখুন যে প্রত্যেকটা রুমে কিন্তু রবীন্দ্রসঙ্গীত বাজতো এবং প্রত্যেকটা রুমে কবিতা আবৃত্তি হতো। এখন আপনি গিয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ঠিক সেইভাবে সেই শব্দ আর নেই। বিশ্লেষণটা আপনি দিচ্ছেন, আপনি মানে কারণগুলো ব্যাখ্যা করুন। কারণগুলো আমি বলছি। এর কারণটা হলো যে মানুষের এই বিশ্বাস এবং বোধের যে জায়গাটি, বিশ্বাসের জায়গাটি, সেটি হলো যে সে যাকে পছন্দ করে তাকে পছন্দ মতো জায়গায় সে দেখতে পাচ্ছে না, যাকে সমর্থন করে সে সমর্থিত মানুষটিকে সে সম্মানের জায়গায় দেখতে পাচ্ছে না, যাকে সে চোখের সামনে দেখছে তাকে সে পছন্দ করছে না। আপনি ধরুন একটা ইলেকশন হলো, চেয়ারম্যান ইলেকশন, এমপি ইলেকশন, কিংবা ধরুন একটা মেম্বার ইলেকশন। এখন আমি ভোট দিলাম না, কিন্তু
একজন লোক হঠাৎ করে এসে বলল যে আমি তোমার চেয়ারম্যান হয়ে গেছি, আমি তোমার এমপি হয়ে গেছি। সামাজিক কারণে, রাজনৈতিক কারণে আমি তার বাধা দিতে পারছি না, তার সাথে কথা বলতে পারছি না, কিন্তু মানসিকভাবে আমার ভিতরে যে অপমানবোধ, আমার ভিতরে যে কষ্ট, আমার ভিতরে যে বেদনা, এটা বিক্ষুব্ধ হতে 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 আমার মানবিক মূল্যবোধ কমে যাচ্ছে, আমার উৎপাদনশীলতা দমে যাচ্ছে। ফলে দৃশ্যত আপনার বাড়িতে বিল্ডিং উঠলো, টিউবওয়েল হলো, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে আমি খুব ধসে পড়বো। ঠিক এখনকার যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা এটা সাময়িক, কিন্তু একটা লং রানে নেওয়ার জন্য যে গণতন্ত্র দরকার, আর গণতন্ত্রের সাথেই কিন্তু ন্যায় বিচার, সুশাসন এবং জবাবদিহিতা, এই জিনিসগুলো অত্যন্ত ওতপ্রোতভাবে এটা তো একটা বিবর্তনশীল প্রক্রিয়া, তাই না? যে আপনার যে কি বলে যে সামাজিক যে চিত্রটা উনি তুলে আনলেন, এটার জন্য হয়তো কয়েকটা কারণকে উনি অ্যাসাইন করেছেন, কিন্তু আপনি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বা একজন কি বলে যে অন্য প্রফেশনাল, সে তার দৃষ্টিভঙ্গি থেকে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ করবে যে এখন যে গ্লোবালাইজেশনের যুগ, নানা রকম প্রায়োরিটি হয়েছে মানুষের। আমরা বর্তমানে যে চিত্রটা দেখছি তাতে কি মনে হয়, যেমন উনি ইউপি ইলেকশনে একটা ইলেকশনের কথা বললেন, কিন্তু সেখান থেকে কি আমাদের কোনো জায়গায় স্টেপ ফরওয়ার্ড দেখছেন না গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? সাম্প্রতিককালে নারায়ণগঞ্জের একটি ইলেকশন হয়ে গেল, সাম্প্রতিককালে আপনি বিচার ব্যবস্থার কথা বলছিলেন বা ন্যায় বিচারের কথা বলছিলেন, সাম্প্রতিককালে 7 মার্ডারের একটি রায় হয়ে গেল, এগুলোকে কি আপনি ইতিবাচক কোনো সংকেত হিসেবে দেখেন কিনা? ধন্যবাদ। আমি যে কথাটা জনাব রনি সাহেব বলছেন, আমি দুটো জিনিস তাত্ত্বিকভাবে আগে একটু ধরে নেই। একটা হচ্ছে, দেখেন, যে কোনো সমাজে আমরা বলি যে একটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট বা একটা রাজনৈতিক যে অ্যারেঞ্জমেন্ট করি, যে শাসনের যে অ্যারেঞ্জমেন্টটা বলি, এটি কিন্তু একদিকে যেমন বাস্তব, অন্যদিকে হচ্ছে বাস্তব মানে হচ্ছে যেমন শক্তি, অর্থনীতি, বিত্ত, এগুলো যেরকম একটা, সেই সময় কতগুলো ভ্যালুজের সঙ্গে রিলেট করি। যেমন অথরিটেরিয়ান সিস্টেম বা কর্তৃত্ববাদী সমাজে ভ্যালুজ একরকম, কমিউনিস্ট সোসাইটিতে ভ্যালুজ একরকম, গণতান্ত্রিক সমাজের ভ্যালুজ আরেক রকম। সুতরাং দে আর অলসো রিলেটেড টু ভ্যালুজ। এই ভ্যালুজগুলো ইকুয়ালিটি, জাস্টিস, ফ্রিডম, আমরা মনে করি যে দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। ওটার জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি বা স্বাধীনতার জন্য লড়েছি। এটা একটা। আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে যে রাষ্ট্রের যে ভূমিকাটা, যে রাষ্ট্র কি বাংলাদেশে যে এখন যেভাবে বিবর্তন হচ্ছে, আপনি যেটা বলছেন, এই যে একটা রূপান্তরিত বা বিবর্তিত রাষ্ট্র, এটা কি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে, নাকি যারা শক্তিশালী, যারা বেশি টাকা আছে বা যারা সমাজে বেশি মনে হয় যে শক্তি বা প্রভাব বেশি, তাদেরকেই ফেভার করছে, নাকি সব ধরনের মানুষের জন্য বা ইনক্লুসিভ যে কথাটা, অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ গঠনে বিভিন্ন শ্রেণী, পেশা, মানুষ, সবার জন্য তার যে সেবা সেটা প্রদান করছে। এইখানেই চ্যালেঞ্জটা। কিন্তু আমরা এখন দেখছি যে, দেখেন, উন্নতি তো হচ্ছে, ইকুয়ালি। আমেরিকাও তো অনেক, আমি এ কথাটা অনেক সময় বলি, আমেরিকায় তো প্রবৃদ্ধি ছাড়া অলরেডি এত অ্যাচিভ করে ফেলেছে, এবং অন্যান্য কান্ট্রি এত অ্যাচিভ, এখন তো নিচের দিকে যাচ্ছে, বিকজ ভ্যালুসগুলো তো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। সুতরাং ভ্যালুসগুলোও ইম্পর্টেন্ট, কারণ ভ্যালুসগুলোর যেমন ডিস্ট্রিবিউটিভ ভ্যালু একটা বলি, যেমন বন্টন ব্যবস্থা। দেখেন, বর্তমানে এই যে আমাদের প্রধানমন্ত্রী ডেভোসে আন্তর্জাতিক যে সম্মেলনে গেলেন, ওখানে একটা ওর প্রারম্ভিক একটা রিসার্চে বলা হয়েছে যে 8 জন লোকের হাতে পৃথিবীর অর্ধেক লোকের সম্পদ। সো ওয়ার্ল্ড ইজ সো আনইকুয়াল। আমাদের এখানে বাংলাদেশে 400 লোকের হাতে যদি 1 লক্ষ কোটি টাকা লোন থাকে আমানতের, তাই তো 1 লক্ষ টাকা মানে গত বছরের আগের আমাদের বাজেট, যদিও আমাদের অর্থমন্ত্রী এখন তো দিন দিন বাড়িয়ে ফেলছে, সুতরাং 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ পর্যন্ত আমরা চলে আসছি। সুতরাং এই টাকাটা কয়েকজন লোকের হাতে, সুতরাং এই যে একটা বৈষম্যমূলক সমাজ, সুতরাং এখানে দুটো জিনিস, একটা হলো আমরা ফেয়ারনেস, আমি যে কথাটা আগে বলবো, জাস্টিসের উপরে আমরা জোর দিচ্ছি, এবং আগামীকাল আমরা একটা আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির একটা সম্মেলনে, আমি সেখানে একটা প্রেজেন্টেশন আছে, সেখানে আমরা বলতে চাচ্ছি যে এটা খুব ইম্পর্টেন্ট দুটো দিক। একটা হচ্ছে পলিটিক্যাল রাইটস, যেগুলো বললাম, ফ্রিডম রাইটস না, পলিটিক্যাল লিবার্টি, যে স্বাধীনতা একটা, ওটা একটা। আরেকটা হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক ইনস্টিটিউশনগুলো কিভাবে জনগণকে সেবা দিচ্ছে, রাষ্ট্রের যে
অর্থনৈতিক এন্ড সামাজিক, যেমন উনি অর্থনীতি বললেন, যেমন ব্যাংক ট্যাঙ্ক এবং সেরকম সামাজিক যেগুলো, এই দুটো মিলেই কিন্তু দ্য স্ট্রাকচার অফ জাস্টিস, স্ট্রাকচার অফ ফেয়ারনেস গড়ে ওঠে একটা সমাজে। সেটা আমরা মনে করি যে এখনো আমরা আরো অগ্রসর হতে হবে। না, একটা আকাঙ্ক্ষা থেকেই আপনি কথাগুলো বলেছেন যে ভ্যালুসগুলো অনেক ক্ষেত্রে ডিক্লাইনিং, ইরোডিং, কিন্তু এমন আদর্শ অবস্থা কবে কোন কালে আমাদের ছিল, সেখান থেকে যদি আমরা তুলনামূলক বিচার করতে যাই, তখন মানে আমাদের এগিয়ে যাওয়ার কোনো প্রণোদনা, কোনো ইম্পেটাস, কোনো উপাদানকে আপনি দেখেন? যেটা আমি বললাম যে সাম্প্রতিককালে নির্বাচনের কথা বলেছেন, সর্বসম্প্রতি একটা নির্বাচন হয়েছে, সর্বসম্প্রতি রাষ্ট্রপতি আলোচনার সংলাপের উদ্যোগ নিয়েছেন, সর্বসম্প্রতি দলগুলো, নিবন্ধিত দলগুলো আলোচনায় অংশ নিচ্ছে, বললেন নিজেই যে বাংলাদেশ একটা ইমপ্রেসিভ, বিস্ময়কর একটা অর্থনৈতিক অগ্রগতিতে যাচ্ছে। এগুলো কি এগিয়ে যাওয়ার পথে কোনো প্রণোদনা নয়? না, প্রণোদনা নয়। এর কারণ হলো, আপনি যদি পাকিস্তান আমলের 1956 এবং 57 সনের ইতিহাস কল্পনা করেন, তো ওই মুহূর্তে ইকোনমির দিক থেকে এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিল পাকিস্তান। 57-58 সনে আমাদের যে অর্থনৈতিক অবস্থা ছিল তার ধারের কাছে কিন্তু সাউথ ইস্ট এশিয়ার কোনো দেশ ছিল না। পাকিস্তান আর্মির যে সফলতা এবং সিভিল ব্যুরোক্রেসির যে সক্ষমতা, তার সঙ্গে ভারতের কোনো তুলনাই ছিল না। আমাদের পার ক্যাপিটা ইনকামের 4 ভাগের 1 ভাগও ভারতের ছিল না। আমাদের এখানে ওই সময়টাতে যে সমস্ত বড় বড় শিল্প কলকারখানাগুলো, 77টা জুট মিল হলো। গত স্বাধীনতার এই 46 বছরে কিন্তু আমরা ওই সমমানের একটা ইন্ডাস্ট্রি করতে পারিনি। পাকিস্তান আমাদের যে 77টা জুট মিল ছিল, তাদের একটাও না, আদমজিতে দূরের কথা, লতিফ বাওয়ানিতে দূরের কথা, সাধারণ কোনো জুট মিল করতে পারিনি। 83টার মতো আমাদের বস্ত্রকল ছিল পাকিস্তানে, যেটা 1956 থেকে 66 সালের মধ্যে হয়েছে। একটা বস্ত্রকল, ওই মানের একটা বস্ত্রকল। আমরা তৈরি পোশাক খাতে এখন নেক্সট চায়না হয়ে গেছি। আমি বলি তৈরি পোশাক, এটা আমরা তো পোশাক, আমার যেহেতু নিজের ইন্ডাস্ট্রি আছে, আপনি বলি যে ওই মানের একটা ইন্ডাস্ট্রির সমান আমাদের 100টা গার্মেন্টস ফ্যাক্টরিও হবে না, ওটা যে পর্যায়ে ছিল। তো এখন সেখানে থেকে কেন আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম? দ্য কোশ্চেন ইজ দ্যাট। আপনি ব্রিটিশ আমল ধরেন, ব্রিটিশ আমলে বঙ্গভঙ্গের পরে আমাদের এই অঞ্চলে 50 বছরে যে উন্নয়ন হয়েছে, সেটা পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডে ইংরেজরা কিন্তু সেটা করেনি। অর্থাৎ এখানকার রেলওয়ে সিস্টেম, এখানকার টেলিকমিউনিকেশন সিস্টেম, এখানকার রোড কমিউনিকেশন সিস্টেম, ইভেন আপনি ইস্টার্ন রিফাইনারির মতো প্রতিষ্ঠান, আপনার চিটাগং স্টিল মিলসের মতো প্রতিষ্ঠান কিন্তু আপনি এশিয়াতে খুঁজে পাবেন না। এটা ব্রিটিশ আমলে। কেন আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম? এর কারণটা হলো বৈষম্য। আমরা মনে করেছিলাম যে আমাদেরকে যারা শাসন করেন তারা আমাদের মানুষ নন, আমাদেরকে যারা নেতা তারা আমাদের পছন্দের মানুষ নন, তারা আমাদেরকে বঞ্চিত করছেন, তারা আমাদের অধিকারকে হরণ করেছেন। এই একটা বোধ এবং বুদ্ধি থেকে আমাদের উন্নয়ন ছিল ওই সমসাময়িক প্রেক্ষাপট, হয়তো এখনকার সঙ্গে তুলনীয় নয়, বাট ওই সময়টাতে আমরা শ্রেষ্ঠ ছিলাম, কিন্তু আমরা বিদ্রোহ করেছিলাম, আমরা মেনে নেইনি, আমরা স্বাধীনতা চেয়েছিলাম, সার্বভৌমত্ব চেয়েছিলাম। ঠিক একই অবস্থাতে আপনি যদি ধরেন যে আমরা ভালো আছি, এখন ঢাকা ময়মনসিংহ একটা হাইওয়ে হলো, 4 লেনের জায়গায় 8 লেন হলো, ঢাকা চিটাগং হাইওয়ে হওয়ার পর এখন এক্সপ্রেস ওয়ে হতে যাচ্ছে, আপনার পদ্মা সেতু হলো, পদ্মা সেতুর পরে দ্বিতীয় পদ্মা সেতু করার জন্য সরকার প্ল্যান পরিকল্পনা করেছে। ইটস লুক গুড, ইট সাউন্ডস গুড, কিন্তু 17 কোটি মানুষের যে চালিকা শক্তি, মনের বেদনা, সেটি কি? তারা সেটা কিন্তু চায় গণতন্ত্র, তারা চায় সুশাসন, তারা চায় সুবিচার, ন্যায় বিচার এবং তাদের ভরসার স্থল। তাদের ভরসার স্থলটা কি? তাদের ভরসার স্থল হলো, আপনি যদি বাংলাদেশে প্রায় 10,000 ইউনিয়ন পরিষদ ধরেন, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারকে তারা একটা তাদের আদর্শিক নেতা হিসেবে চায়। আপনি যদি বাংলাদেশের 600 থানাকে ধরেন, 600 থানাকে ধরেন, প্রত্যেক থানার ওসির কাছে তারা গিয়ে আশ্রয় চায়। আপনি যদি ধরেন তাদের বোধ এবং বুদ্ধির জায়গাতে তারা সামাজিক নিরাপত্তা, আপনি ডিসি অফিস, এমপি, মন্ত্রী, এদের কাছে তারা কায়মনোবাক্যে চায় যে তারা সেখানে যাবে, কথা বলবে এবং তাদের কাছ থেকে সমস্যা সমাধান পেয়ে আসবে। এখন আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করুন এবং আমি আমার কাছে প্রশ্ন করুন যে এই যে জায়গাগুলোর কথা বললাম, সেই জায়গাগুলো কি জনগণ যেতে পারছে? সেই জায়গাগুলো কি জনগণ বিশ্বাস ভালোবাসা পাচ্ছে? তাহলে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটা যদি বলেন যে না, জনগণ এখন পদ্মা সেতুর কাছে গিয়ে বলবে, কিংবা জনগণ এখন গিয়ে ওই যে একটা বিদ্যুৎ প্ল্যান্ট হয়েছে যেখানে 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে, তাদের যত আশা আকাঙ্ক্ষা কথা তারা ওই বিদ্যুৎ প্ল্যান্টে গিয়ে বলবে, তাহলে বলতে পারেন যে না, এটা উন্নয়ন হয়েছে। কিন্তু নট লাইক দ্যাট। আমাদের এই মুহূর্তে যেটি দরকার সেটি হলো যে সত্যিকার অর্থে বাঙালি জাতি এইরকম একটা হোমোজেনিয়াস নেশন পৃথিবীর স্যার ভালো বলতে পারবে না আমার চেয়ে কোথাও নেই। আমরা 17 কোটি মানুষ একই ভাষায় কথা বলি, 3 বেলা একই সময় খাই, একই সময় ঘুমাই, এবং আমাদের
অনেকগুলো কাজ, অন্তত পক্ষে 50 থেকে 100টি মৌলিক বিষয় আছে যারা উই রেসপন্ড ইন দ্য সেম টাইম। পৃথিবীর কোনো জনপদে 17 কোটি মানুষকে আপনি এই অবস্থায় দেখতে পারবেন না। ফলে এই জনগণ যেভাবে চুপ হয়ে আছে এটি কিন্তু শুভ লক্ষণ। তাহলে প্রফেসর আতাউর রহমান, আমি বলছিলাম যে শুরুতেই যে কিছু প্রক্রিয়া শুরু হয়েছে, কোনো না কোনো জায়গায় তো আমাদের একটা পদক্ষেপ নিতেই হবে বা দেখতেই হবে, পেতেই হবে। সেটা আপনারা যেমন এই সেমিনার করতে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, পলিটিক্যাল কনসেনসাস, বিল্ডিং অন পলিটিক্যাল কনসেনসাস ওর ক্যাপাসিটি বিল্ডিং, অথবা একটা ইনক্লুসিভ সোসাইটি কিভাবে করা যায়, ডেমোক্রেসি ডেভেলপমেন্টের বিষয়ে আলাপ করতে যাচ্ছেন। তাহলে এই বিষয়গুলো কোনো জায়গা থেকে শুরু হবে বা আদৌ আমাদের এখানে শুরু হয়েছে কিনা সামনের দিকে এগোনোর পথে? না, এইখানে আমি যেমন রনি সাহেব বলছেন একটা পার্ট, আরেকটা পার্ট হলো দেখেন সমসাময়িক বিশ্বের অর্থনৈতিক উন্নতি ছাড়া কিন্তু কোনো দেশ এগোতে পারেনি। ওটা কিন্তু মাস্ট, ওটা ইজ দ্য বেসিক ফাউন্ডেশন। সেটা বাংলাদেশ ভালো করছে, কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি একটা সমাজের উন্নতির মাপকাঠি এককভাবে দিতে পারে না। ইটস নট দ্য অনলি ডিটারমিনেন্ট। সেখানে আমরা বলছি যে রাজনৈতিক যে উন্নয়ন, যেটা আমরা বলছি যে লিবার্টি, যে স্বাধীনতা, এবং সেই সঙ্গে সামাজিক যে পিস, উনি যেটা বলছে যে ভ্যালুজ, এগুলো কিন্তু আমাদেরকে বয়ে নিতে হবে। সুতরাং কেউ যদি মনে করে যে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি এগোচ্ছে, সেগুলো ঠিক না। এবং আমি মনে করি হ্যাঁ, বিগত 8 বছর আমরা বা তার আগেও কিছুদিন ধরেন 10 বছর, একটা দশক আমরা অর্থনৈতিকভাবে খুবই বেশি জোর দিছি, কিন্তু এই যে দ্য বেনিফিটস, এটা কিন্তু সবাই কিন্তু ঠিক মতো পাচ্ছে না। এই যে অর্থনৈতিক যদি সত্যিকার ভাবেন যে 7% ইন্টারেস্ট, 7% গ্রোথের বেনিফিট যেগুলো, সেগুলো এই সমাজের যে মানুষের মধ্যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, সেটা কিন্তু কম। সুতরাং ওইখানে আমি বলি যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস অলসো ইজ ইম্পর্টেন্ট, যে আপনি বিচারটা কি শুধু মারা কাটা শুধু না, জাস্টিস ওইখানেও, যে আদালতের বিচার নয়, হ্যাঁ শুধু আদালতের বিচার নয়, ওইখানে সামাজিক ইকুয়ালিটি ইন টার্মস অফ অর্থনৈতিক বৈষম্যটাকে কমানো, সেটাও একটা দিক। আরেকটা হচ্ছে রাজনৈতিক যে আমরা লিবার্টি, স্বাধীনতা, যে সত্যিকার আমরা গণতন্ত্র, আমাদের ফ্রিডম, ইকুয়ালিটি, এগুলো তো আমরা বাংলাদেশের লোক এগুলোর জন্যই তো সংগ্রাম করেছিল পাকিস্তান। শুধু যদি অর্থনৈতিক হয়তো, উনি যেটা বলেছেন, আইয়ুব খান তো বলছিল যে ডেকেড অফ গ্রোথ 58 to 68, তাতে তো আমরা সন্তুষ্ট হই নাই। সুতরাং এখন যারা শাসন করছে বা আমাদের দেশের বাংলাদেশ আওয়ামী লীগ যদি মনে করে থাকে যে শুধু অর্থনৈতিক গ্রোথ দিয়েই সব কিছু করে দেওয়া যাবে, না, তা হবে না। অর্থনৈতিক গ্রোথ অফকোর্স ইট ইজ দ্যার অ্যাচিভমেন্ট, তাদের এটা একটা বড় অর্জন, তো সেই সঙ্গে বাংলাদেশের মানুষের যে বোধ, যেটা এখন আস্তে আস্তে আমরা দেখছি যে এগোচ্ছে, যেমন নারায়ণগঞ্জের ইলেকশন একটা আবার সেটাকে ম্লান করে দিয়েছে। এখানে কিন্তু আমরা কন্ট্রাডিক্টরি মেসেজ কিছু, উনি যেটা বলছে ইট ইজ নট সাস্টেইনেবল, এটাকে সাস্টেইনেবল প্রসেসে আনতে হবে। আপনি একটা ইলেকশন ভালো দিলেন, আরেক জায়গায় সব নিয়ে নিলেন, তাহলে তো আর হবে না। এটা একটা ধারাবাহিকভাবে একটা প্রসেস এমনভাবে তৈরি করতে হবে যেখানে মানুষ বিশ্বাস পায় যে এইখানে আমার অধিকার, আমার রাজনৈতিক অধিকার আমি প্রয়োগ করতে পারি, আমার শাসন ভার যাকে দিব তাকে আমি ইলেক্টেড করতে পারি। সুতরাং এখানে নির্বাচন কমিশন বা আনুষঙ্গিক যে ব্যবস্থা বা ইনফ্রাস্ট্রাকচার সেগুলো কিন্তু গড়ে তুলতে হবে। সুতরাং একইভাবে সবকিছুই সবসময় করা যাবে না, তাহলে কিন্তু গণতন্ত্র ম্লান হয়ে যাবে। সুতরাং অর্থনৈতিক এই কথাটা বলে শুধু জনগণের উপর যে আমাদের যে রুল সেটাকে কন্টিনিউ করা যাবে না, সেখানে গণতান্ত্রিক শাসনের আমাদেরকে দেখতে হবে যে কতটুকু বাংলাদেশে গিয়েছে। সুতরাং আমি দেখছি যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ ঠিক আছে, বাংলাদেশ ঠিক আছে, বাংলাদেশের জনগণ। সমস্যাটা হচ্ছে রাজনীতিবিদদের এবং দলগুলোকে নিয়ে। তারা কিন্তু তাদের যে সঠিক কাজগুলো এটাই তারা সমাধান করতে পারছে না। প্রথম কথা হচ্ছে তারা কনসেনসাস করতে পারছে না, যে কোনো বিষয় একটা ঐক্যমত গড়ে তুলতে পারছে না। একটা নির্বাচনে ভোটাভুটি হবে সঠিকভাবে, সেটাও যদি না পারে, তাহলে তো গণতন্ত্রের যে মূল, যে আমরা বলি সাইন কনন মেইন, সেটাই তো নষ্ট হয়ে গেল একটা। 2 নম্বর হচ্ছে আমি বিচার পাবো, সেটাও একটা নিশ্চিত করতে হবে। সেখানে রাজনৈতিক ইনফ্লুয়েন্স বা এক্সিকিউটিভ ডমিনেন্স থাকা যাবে না। এই জিনিসগুলো যদি আমরা এখন এগোতে চাই, এবং আমি দেখছি যে একটা ভালোর দিকে, যেমন নারায়ণগঞ্জ 7 মার্ডারের ফার্স্ট স্টেপ অফ দ্য ভার্ডিক্ট এক্সেলেন্ট, এভাবে এগোতে দিতে হবে, যে বিচার ব্যবস্থাকে এগোতে দিতে হবে। এখানে
এক্সিকিউটিভ, যেটা প্রধান বিচারপতি প্রায় বলেন যে এখানে এক্সিকিউটিভের যে ইন্টারফিয়ারেন্স থাকা ঠিক হবে না। সো ল মিনিস্ট্রি বা অন্যান্য জায়গার থেকে প্রভাব খাটানো ঠিক হবে না। আপনি যখন বিচারক নিয়োগ করবেন তাদেরকে সর্বোৎকৃষ্ট ওয়েতে নির্ধারণ করেন, সর্বাপেক্ষা ভালোভাবে বিচারক নিয়োগ করেন, কিন্তু নিয়োগ করার পর তাদেরকে ছেড়ে দেন, তাহলে বিচারের আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে। একটা ইলেকশন কমিশনের প্রত্যাশা আছে, ফেব্রুয়ারির শেষে নতুন ইলেকশন কমিশন হবে, সেই ইলেকশন কমিশনটাই প্রিজাইড ওভার করবে পরবর্তী সাধারণ নির্বাচন। সুতরাং এটা সবগুলো দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারা আশা নিয়ে রাষ্ট্রপতির কাছে গেছে, সরকারি দল থেকেও বলা হয়েছে রাষ্ট্রপতি যা ভালো মনে করবেন। যদিও রাষ্ট্রপতি ইতিমধ্যে বলেছেন যে নিজেদের মধ্যে একটা সংলাপ আলোচনার একটা আবহ তৈরি করার পরামর্শ রাষ্ট্রপতির তরফ থেকে এসছে প্রেস বিজ্ঞপ্তি আকারে, যেটা উনি বলছেন যে বিল্ডিং পলিটিক্যাল কনসেনসাস। কতটা ফিজিবল মনে হয় আপনার কাছে? নির্বাচন কমিশনের একটা বিরাট ভূমিকা ইলেকশনের ক্ষেত্রে, কিন্তু আমাদের দেশের ইতিহাসটা ভিন্ন। আপনাদের দেশে যে ভালো ভালো নির্বাচনগুলো, মানে চমৎকার গ্রহণযোগ্য যে নির্বাচনগুলো হয়েছিল, আপনি সেই ইলেকশন কমিশনগুলোর দিকে লক্ষ্য করে দেখেন যে তারা কিন্তু এখনকার যে ইলেকশন কমিশনের যে স্ট্রাকচারাল স্ট্রেংথ আছে এদের তুলনায় অনেক দুর্বল ছিল, তারপর কিন্তু তারা ভালো করেছিল। এর কারণটা হলো তাদের প্রতি সবাই বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছিল। পূর্ববর্তী কমিশনের কথা বলছেন? অতীতের কমিশন, যেই কমিশনগুলো অতীতে ভালো নির্বাচন করেছে, বিশ্বাসযোগ্য নির্বাচন করেছে, সেই নির্বাচনগুলো তাদের যে গঠন, তাদের যে আকার আকৃতি, আমাদের যে বর্তমান সরকারি মনোনয়নে কোনো কমিশন অতটা প্রশংসিত হয়নি। রাইট। তো এর কারণটা হলো, না আমি ওই দলীয় সরকারের দিকে যাব না, অর্থাৎ যারা নির্বাচন ভালো করেছে, জনগণ, ভোটার এবং সাধারণ মানুষ বিশ্বাস করেছিল যে এই ইলেকশন কমিশন ভালো করতে পারবে। এখন আগামীতে এই নতুন ইলেকশন কমিশন যিনি আসুন না কেন, তার প্রতি যদি আমাদের জনগণের আস্থা থাকে, বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে যে উনরা ভালো করতে পারবেন, তাহলে যিনি আসেন না কেন তিনি আসলেই ভালো করতে পারবেন। আর আপনি যদি একেবারে একজন ফেরেশতা এনে দেন, সর্বগুণে গুণান্বিত, কিন্তু জনগণের বিশ্বাস এবং আস্থা যদি তার সঙ্গে না থাকে, উনি অবশ্যই ভালো করতে পারবেন না। সরকারের জন্য এই মুহূর্তে যে সময়টা, এটি তার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এর কারণ হলো, একটি সরকার ভালো করার জন্য যা যা উপকরণগুলো দরকার, প্রত্যেকটা উপকরণ কিন্তু সরকারের ফেভারে আছে এই মুহূর্তে। আপনি যদি ধরুন যে এই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের যে অবস্থানটি, বিগত কখনো এরকম সুন্দর অবস্থানে ছিল না। আমাদের সরকারকে যারা সমালোচনা করত, অসহযোগিতা করত, হুমকি ধামকি দিত, তারা কিন্তু অত্যন্ত সম্মানের সঙ্গে সরকারকে মেনে নিয়েছে। ইটস এ ভেরি ভেরি গুড মানে সাইন। এটা আমাদের অতীতে যেমন ঘটেনি এবং আগামী ভবিষ্যতে কবে ঘটবে তাও বলা যাচ্ছে না, এটি একটা ঐতিহাসিক মুহূর্ত। 2 নম্বর হলো যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রটি আছে, যেটির সঙ্গে আমাদের অর্থনৈতিক, পররাষ্ট্রনীতি, সীমান্ত, ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে এইরকম একটা সম্পর্ক, যেটাকে অস্বীকার করে, চ্যালেঞ্জ জানিয়ে আমাদের পক্ষে আসলে সার্ভাইভ করা সম্ভব না। ফলে যে সরকারে আসুক না কেন, প্রতিবেশী রাষ্ট্রটির সাহায্য সহযোগিতা দরকার। এই সাহায্য এবং সহযোগিতার জায়গাতেও বাংলাদেশ এবং ভারত এখন যে উচ্চতায় অবস্থান করছে, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এরপর আপনি সরকারের কতগুলো অন্তর্নিহিত সমস্যা থাকে। তার প্রথম সমস্যা থাকে বৈদেশিক বাণিজ্য ভারসাম্য রক্ষা করার জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণটা। এটাও মানে শুধু বাংলাদেশ নয়, আপনি ইভেন আমাদের যে ডলারের যে পরিমাণ এবং বাংলাদেশের যে লোকাল কনজিউম আছে, সেই দুটোর সঙ্গে যদি তুলনা করেন, এটি ভারতের চাইতেও ভালো এই মুহূর্তে। আমাদের ফরেন কারেন্সির কোনো সমস্যা নেই, বেকার সমস্যা, এবং সবচেয়ে বড় ব্যাপার হল মূল্যস্ফীতি, ইনফ্লেশন, যেটা বিলো 6%, অর্থাৎ 5.5% মূল্যস্ফীতি। এটা কল্পনাই করা যায় না। এত চমৎকার এবং এত কম মূল্যস্ফীতি এশিয়ার অন্য কোনো দেশে নেই, ইভেন চায়নাতেও নাই। তো সব মিলিয়ে সরকারের জন্য এটি একটি মধুমাস, এটি একটি মধুমাস বা যাকে মধুচন্দ্রিমা, ভালো কাজ করার জন্য, ভালো চিন্তা করার জন্য। বিরোধী দলগুলোর একটা ডিস্টারবেন্স থাকে, নুইসেন্স থাকে সমস্ত দেশগুলোতে। আপনি ইভেন নরেন্দ্র মোদীর মতো একজন যাকে বলে সুপার ক্যারিসম্যাটিক লিডার, তিনি একজন এই যে টাকার 500 টাকা নোট 1000 বাতিল করতে গিয়ে সে ভদ্রলোকের জীবন এখন ত্রাহি ত্রাহি অবস্থা। তো সেই অবস্থাতে আমাদের যে প্রধানমন্ত্রী, তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা তো দূরের কথা, তার সম্পর্কে সবাই এই মুহূর্তে উঁচু ধারণা পোষণ করছেন, তাকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে না। রাজনৈতিক পরিবেশে একদম ছিমছাম চুপচাপ। এই অবস্থাতে যারা ভালো মানুষ সরকারে, আমি আশা করব সরকারের সবাই ভালো মানুষ, যারা ভালো মানুষ তাদের মধ্যে একটা সুচিন্তা আসে, তাদের মধ্যে একটা ডিভোশন আসে টু কন্ট্রিবিউট, কিছু করার জন্য। তো এখন
সরকার যদি চায় যে আমার ইকোনমিক গ্রোথ দরকার হয়ে গেছে, আমার পলিটিক্যাল স্ট্যাবিলিটি দরকার, সেটা হয়ে গেছে, আমার সরকারের স্ট্রেংথ দরকার, যেটা আগামীতে আমি ক্ষমতা আসতে পারি, এরকম একটা বিশ্বাস আস্থা দরকার, সেটা আমার বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা, বহির্বিশ্বের গ্রহণযোগ্যতা এসে গেছে। আমার কারেন্সি অত্যন্ত স্ট্রং, প্রচন্ড স্ট্রং একটা কারেন্সি, বৈদেশিক বাণিজ্যে ব্যালেন্স চলে এসছে, বেকার সমস্যা কমে গেছে অনেক। জাতিসংঘের যে সমস্ত ক্যাটাগরি থাকে ডেভেলপমেন্টের জন্য, শিশু মৃত্যু, তারপর নবজাতক মায়ের গর্ভবতী মায়ের মৃত্যু এবং সোশ্যাল ইন্ডেক্সগুলো প্রত্যেকটা বিস্ময়করভাবে উন্নয়ন করেছে। ফলে সরকার যদি এই মুহূর্তে চিন্তা করে যে আমি এই মুহূর্তে ভ্যালুসগুলো জাগ্রত করাবো এবং আমি ইতিহাস অমরত্ব লাভ করব। সবাই আমাকে যেমন, আমরা আগে জননেত্রী শেখ হাসিনার স্লোগান দিতাম, গণতন্ত্রের মানুষ কন্যা। গণতন্ত্রকে নিয়ে যে সুখ এবং স্বপ্ন, হৃদয়ের মধ্যে যে একটা অবদমিত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যে যিনি বাস্তবায়ন ঘটাবেন তিনি হলেন সেই মানুষ কন্যা। তো উনি যখন রাজপথে ছিলেন আমরা তাকে গণতন্ত্রের মানুষ কন্যা উপাধি দিয়েছি। তো উনি যদি বলেন যে আমি সত্যিকার অর্থে আমি গণতন্ত্রের মানুষ কন্যা হব, আমি সীমিত গত 2-3 বছর যাই ঘটছে না কেন, আগামীতে চমৎকার একটি গণতন্ত্র এই জাতিকে উপহার দেব। ওই কাজটি করার জন্য যে শক্তি দরকার, বুদ্ধি দরকার, এনভায়রনমেন্ট দরকার, প্রত্যেকটা কিন্তু ইতিবাচক তার কাছে আছে, এই মুহূর্তে তার হাতে আছে। সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি থেকে শুরু করে রাজনৈতিক দল, ইন্টারনাল, আপনি অবাক হয়ে যাবেন, বঙ্গবন্ধুর মতো একটা পাহাড়, ইট ওয়াজ এ মাউন্টেন ইন দ্য পলিটিক্যাল সায়েন্স। উনি 66-তে যে 6 দফা আন্দোলনটা হলো, সেই 6 দফা আন্দোলনের যে ঘোষণাপত্রটি, এটা কিন্তু আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সে এটা গ্রহণ করাতে পারে নাই, ছাত্রলীগ এটা গ্রহণ করেছিল। সেই তুলনায় আজ আওয়ামী লীগ অনেক বড় আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের তৃণমূল অর্থাৎ একটা ইউনিয়ন পর্যায়ের পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার কথায় সবাই উঠবস করে। আপনি আজ গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভে যায়, প্রধানমন্ত্রী হুকুম দেন বিক্ষোভ বন্ধ করো, আমি দেখব বিষয়টা। তারা কিন্তু সাথে সাথে শ্রদ্ধাটা কোন পর্যায়ে চলে গেছে, যে এটা অন্য কোনো দেশে অন্য কোনো নেতা কিন্তু গত 50 বছর এমন হয়নি যে নৌ পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে, প্রধানমন্ত্রীর নির্দেশে উইথড্র, ট্রাক শ্রমিকরা ধর্মঘট করছে, প্রধানমন্ত্রীর নির্দেশে উইথড্র, গার্মেন্টস শ্রমিকরা 40 লাখ গার্মেন্টস শ্রমিক ধর্মঘট করেছে, উইথড্র। এই যে ঐতিহাসিক সন্ধিক্ষণ, এইটাকে যদি উনি কাজে লাগিয়ে যদি উনি সত্যিকার অর্থে চান যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন এনে গঠন করবেন, তাহলে এটাই হলো উপযুক্ত সময়। এটা উপযুক্ত সময় এবং আমরা আশা রাখি অ্যাজ এ কি বলবো পজিটিভ ইতিবাচক চিন্তা চেতনার মানুষ হিসেবে আমরা আশা রাখতে চাই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার যে উপাধি আমরা দিয়েছি গণতন্ত্রের মানুষ কন্যা, কিংবা তাকে আমরা জননেত্রী যে উপাধি দিয়েছি, উনি ঠিক সেই জনগণের মন মানসিকতা এবং মানস এটার প্রতি শ্রদ্ধা রেখে এটার ভাব গাম্ভীর্য বুঝে উনি সিদ্ধান্ত নেবেন এবং সময়টাকে কাজে লাগাবেন। প্রস্তাব তার না, ওগুলো ধরেন একটা হচ্ছে যে আশা করা, আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু আমরা যেটুকু বুঝি যে রাষ্ট্র পরিচালনা, রাজনীতি এগুলো খুবই রূঢ় বাস্তবতা, তারই প্রেক্ষিতে এবং ক্ষমতাই নির্ধারণ করে কে কি করবে। সুতরাং সেখানে আমরা দেখছি যে বিশ্বব্যাপী সেরকমই যে ক্ষমতার দ্বন্দ্ব, কিন্তু আমরা যেটা মনে করি যে সুতরাং ওগুলো আশা, বাঙালির স্বভাব, আমরা আশা করি অনেক, পাই কতটুক সেটা তো বুঝতেই পারছি। আচ্ছা, তো আশা করা ভালো, বাট আমি সেই সঙ্গে বলবো যে উই হ্যাভ টু বিল্ড আপ, আমরা গড়ে তুলতে হবে যে একটা হচ্ছে যে একটা দল শক্তিশালী হলে দেশে গণতন্ত্র হয় না। উনি যেভাবে বললেন যে শুধু আওয়ামী লীগই শক্তিশালী হয়, তারা কিন্তু গণতন্ত্র হবে না। অন্যান্য দলগুলোও তাদের যে কর্তব্য, তাদের যে দায়িত্ব এবং তাদের যে ওই হতাশা এবং ডিপ্রাইভেশন, এটা কমাতে হবে। সুতরাং আমরা বলি পার্টি সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, সেখানে অন্য পার্টি, বিরোধী দল, বিরোধী মত, বিরোধী সিভিল সোসাইটি, এগুলোর কথাও শুনতে হবে। ওটাই কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয়। সো আপনি একটা ওখানে উৎফুল্ল হওয়ার কিছু নেই, বরং ওটা আরো স্বৈর শাসন বা কর্তৃত্বমূলক শাসনের জন্ম দেয়। সুতরাং আমরা ওদিকে বেশি করা ঠিক হবে না। এবং এগুলো বললে হয় কি, যেমন বললে আরো বেশি মনে করে যে আমরা তো সব ঠিক করতেছি। সুতরাং আমরা যেটা মনে করি যে সবাই মিলে, এই যে কথাটা কনসেনসাস বিল্ডিং মানে কি, দিস ইজ অলসো জাস্টিস, দিস ইজ অলসো ডেমোক্রেসি, যে সবাই মিলে শেয়ার করে একসঙ্গে এগিয়ে যাওয়া। বাংলাদেশের এই সোশ্যাল কোঅপারেশন বা সামাজিক যে সহযোগিতার যে দিকটা, অভিযাত্রা, এটাকে আমাদের এগিয়ে নিতে হবে। ধন্যবাদ প্রফেসর আতাউর রহমান, ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে।
অনলাইনেও দেখতে পারেন। এই অনুষ্ঠানটি ভিজিট করুন www.ntv.com।